ডোনাল্ড ট্রাম্পকে আসলেই জানতেন তিনি কার হয়ে যুদ্ধ করছেন? প্রশ্নটা হাস্যকর শোনালেও এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইরানি স্টাডিজের অধ্যাপক হামিদ দাবাসি এমন এক বিশ্লেষণ দিয়েছেন যা পড়লে মাথা ঘুরে যায়। তার দাবি, এটা মার্কিন ইসরায়েলি জোটের বিরুদ্ধে ইরানের যুদ্ধ নয়, এটা আসলে ইসরায়েলের যুদ্ধ, একই সাথে ইরানের বিরুদ্ধে এবং আমেরিকার নিজের জনগণের বিরুদ্ধে। শুনতে পাগলামি মনে হলেও তথ্য প্রমাণ কিন্তু তার পক্ষেই কথা বলছে। ভাবুন একবার, যুদ্ধ শুরু হয়ে গেছে, পারস্য উপসাগরে বারুদের গন্ধ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে তেলের স্থাপনা, সব জায়গায় হামলা চলছে। কিন্তু আমেরিকার রাস্তায় রাস্তায় লাখো মানুষ নো কিংস ব্যানার নিয়ে মিছিল করছে ট্রাম্পের এই যুদ্ধের বিরুদ্ধে। জরিপ বলছে 60%-এরও বেশি আমেরিকান ইসরায়েলকে সামরিক সহায়তার বিপক্ষে, আর 78% ইহুদি ইসরায়েলি এই ইরান যুদ্ধকে সমর্থন করছে। সংখ্যাগুলো দেখুন, যে যুদ্ধে আমেরিকার নিজের মানুষ নেই কিন্তু ইসরায়েলের মানুষ আছে, সেটা কার যুদ্ধ? উত্তর স্পষ্ট। দাবাসি সাহেবের মূল থিসিস হলো ইসরায়েল ট্রাম্পকে বোকা বানিয়ে এই যুদ্ধে টেনে এনেছে। নেতানিয়াহু দশকের পর দশক ধরে এই যুদ্ধের স্বপ্ন দেখে আসছিলেন এবং শেষ পর্যন্ত হোয়াইট হাউসের সেই সহজ সরল বড়লোককে ম্যানিপুলেট করে ইরান আক্রমণে নামিয়ে দিতে সফল হয়েছেন। ট্রাম্প ভেবেছিলেন তিনি নেতৃত্ব দিচ্ছেন, আসলে তিনি ব্যবহৃত হচ্ছিলেন। লেজ কুকুর নাচাচ্ছিল, এটাই ছিল বাস্তবতা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীকে রীতিমতো ইসরায়েলের ভাড়াটে বাহিনীতে পরিণত করা হয়েছিল, আর সেই ভাড়াটে বাহিনীর নাম ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। মাঠের পরিস্থিতি দেখলে ছবিটা আরও পরিষ্কার হয়। তেহরানের শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজির কাছে হামলার একটি জ্বালানি স্টেশন ধ্বংস এবং বিশ্ববিদ্যালয়ের মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীর বাহারেস্তান এলাকায় আবাসিক হামলায় 10 বছরের নিচে 4 মেয়ে ও 2 ছেলে শিশু নিহত হয়েছে। শিশু হত্যা, বিশ্ববিদ্যালয়ে হামলা, কোথায় সেই যুদ্ধনীতির নৈতিকতা? ইরানের পরমাণু বিষয়ক সংস্থা তাদের ভারী পানি উত্তোলন কেন্দ্রে হামলাকে বিজ্ঞান ও মানব স্বাস্থ্যের বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে। এই যুদ্ধের লক্ষ্যবস্তু শুধু সামরিক স্থাপনা ছিল না, ছিল একটি জাতির বেঁচে থাকার সক্ষমতা। এখন প্রশ্ন হলো, ইসরায়েল এই যুদ্ধ কেন চাইছিল? কারণগুলো আসলে বেশ সহজ। প্রথমত, গাজায় গণহত্যা, দখলকৃত পশ্চিম তীরে জমি দখল এবং লেবানন যুদ্ধাপরাধ থেকে বিশ্বের দৃষ্টি সরিয়ে দেয়া। যখন ইরানে বোমা পড়ছে তখন গাজার শিশুরা কোথায় মরছে সেটা বড় খবর হয় না। মিডিয়ার এই মনোযোগের রাজনীতিটা ইসরায়েল বেশ ভালোভাবেই জানে। কিন্তু এর বাইরেও বড় কারণ হলো গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েলের সেই পুরনো হ্যালুসিনেশন। ফিলিস্তিনি, লেবানিজ, সিরিয়ান, ইরানি সবার বিরুদ্ধে একসাথে যুদ্ধ চালিয়ে একটা আঞ্চলিক আধিপত্য কায়েম করার সেই পুরনো স্বপ্ন। কিন্তু দাবাসির বিশ্লেষণের সবচেয়ে ধারালো অংশটা হলো মিডিয়া নিয়ে। নিউ ইয়র্ক টাইমসের মতো বড় গণমাধ্যমগুলো যুদ্ধবিরোধী সমালোচনার পুরো তোপটা ট্রাম্পের দিকে ঘুরিয়ে দিয়েছে, আসলে অপরাধী ইসরায়েল আর নেতানিয়াহুকে আড়াল করে। কৌশলটা মারাত্মক চালাক। ট্রাম্পকে খলনায়ক বানাও, তাহলে ইসরায়েল গল্পের বাইরে থেকে যায়। আমেরিকানরা তাদের পাগলা প্রেসিডেন্টকে গাল দিতে দিতে ভুলে যায় যে আসল চালকটা আসলে তেল আবিবে বসে আছে। আর এই ফাঁদে মিডিয়া যতটা স্বেচ্ছায় পড়েছে তা দেখলে বুঝতে অসুবিধা হয় না যে ইসরায়েলের লবি ওয়াশিংটনের নিউজরুমগুলোতে কতটা গভীর শিকড় গেড়েছে। এই যুদ্ধের বিরুদ্ধে শুধু বামপন্থীরা নয়, ডানপন্থী টাকার কার্লসন, নিক ফুয়েন্তেস, ক্যান্ডেজ ওয়েলসের মতো কট্টর রক্ষণশীলরাও মুখ খুলেছেন। মানে বিষয়টা আর বাম ডানের রাজনীতির মধ্যে নেই। আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ সাফ জানিয়ে দিয়েছেন প্রতিরক্ষামূলক সহায়তা সহ ইসরায়েলকে আর কোনো সামরিক সাহায্যের বিরুদ্ধে তিনি। এই দুটো মেরু এক জায়গায় এসে দাঁড়ানোর মানে হলো ইসরায়েল আমেরিকার এই গোটা প্রজন্মকে হারিয়ে ফেলেছে। এরই মাঝে 40তম দিনে এসে যুদ্ধের মোড় ঘুরল নাটকীয়ভাবে। ট্রাম্পের দেয়া চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার মাত্র 1 ঘন্টা আগে যুক্তরাষ্ট্র ও ইরান
2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়। তার আগে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, হরমুজ না খুললে ইরান নরকে যাবে। সেই ট্রাম্পই কিনা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুরোধে সময়সীমা বাড়ালেন, তারপর যুদ্ধবিরতি মেনে নিলেন। বিশ্লেষক ত্রিতা পার্সি বললেন, এটা ট্রাম্পের কৌশলগত পশ্চাৎপসরণ, কারণ যুদ্ধটা সম্পূর্ণ বিপর্যয়ে পরিণত হয়েছিল এবং হোয়াইট হাউসকে বের হওয়ার পথ খুঁজছিল। জায়গাটা কার, এই একটা বাক্যেই বোঝা যাচ্ছে। যুদ্ধবিরতির কালিও শুকায়নি, তার মধ্যেই ইসরায়েল দেখিয়ে দিল যে সে আসলে কতটা বেপরোয়া। যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েল লেবানন জুড়ে বিধ্বংসী হামলা চালায়। রাজধানী বৈরুত সহ বিভিন্ন স্থানে অন্তত 254 জন নিহত হন। লেবানন শোকের দিন ঘোষণা করেছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেন, এই হত্যাযজ্ঞের মাত্রা ভয়াবহ এবং যুদ্ধবিরতির পরপরই এমন নৃশংসতা বিশ্বাস করা কঠিন। তারপরও আমেরিকা বলছে লেবানন যুদ্ধবিরতির আওতায় পড়ে না। এই হলো ইসরায়েলের প্রতি মার্কিন অ্যাকাউন্টেবিলিটির নমুনা। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করছে, লেবাননে ইসরায়েলের এই যুদ্ধবিরতির লঙ্ঘনের পর হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল আবার স্থগিত হয়ে যেতে পারে। মানে যুদ্ধবিরতি আসলে কতটা ভঙ্গুর সেটা বোঝা যাচ্ছে। ইরান হামলা করেছে সৌদি আরামকোর আবকায়িক সুবিধায়ও, যেটা বিশ্বের বৃহত্তম তেল পরিশোধন কেন্দ্র এবং বৈশ্বিক তেল সরবরাহের প্রায় 5% সরবরাহ করে। বিশ্ব অর্থনীতিতে এই ধাক্কার কথা ভাবলে মাথা ঘোরে। ইন্ডিয়ানার গভর্নর জরুরি ভিত্তিতে জ্বালানি কর মওকুফ করেছেন, কারণ রাজ্যে পেট্রোলের দাম 1 মাসে প্রায় 70 সেন্ট বেড়ে গেছে। তাহলে সব মিলিয়ে ছবিটা কেমন দাঁড়ালো? ইসরায়েল দুটো যুদ্ধেই হারছে, ইরানের মাটিতে এবং আমেরিকার মনের জমিনে। নেতানিয়াহু একটা পরাশক্তিকে ম্যানিপুলেট করে ইরানি শিশুদের হত্যা করাতে পেরেছেন সত্য, কিন্তু ইরান তবুও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। রাজনৈতিক প্রার্থীরা এখন ইসরায়েলের সাথে যে কোনো সম্পর্ককে মহামারীর মতো এড়িয়ে চলছেন। একটা ছোট্ট সেটেলার কলোনি তার লবিস্টদের দিয়ে বিশ্বের একমাত্র সুপার পাওয়ারকে নাচিয়েছেন। সেই নাচের খেসারত দিতে হয়েছে ইরানের নিরীহ মানুষকে, লেবাননের নিরীহ মানুষকে, আর ফাটা কপাল পুড়েছে আমেরিকার নিজের জনগণের ভাগ্য। তেলের দাম বেড়েছে, অর্থনীতি কাঁপছে, ছেলেমেয়েরা যুদ্ধে গেছে কার স্বার্থে? এই প্রশ্নের জবাব খুঁজতে গেলে বারবার একটাই নাম সামনে আসছে, সেই নামটা ট্রাম্পের নয়, সেই নামটা নেতানিয়াহুর। আর যেই দেশটার নাম আসছে সেটার নাম আসলে আমেরিকা নয়, ইসরায়েল।